এই দেশের ক্রিকেটকে যদি সত্যিই বুঝতে হয় তাহলে খালিদ মাসুদ পাইলটদের গল্প মন দিয়ে শুনতে হয়। সময় যত এগিয়েছে আমরা ততই পরিসংখ্যান নির্ভর হয়ে পড়েছি। কে কত রান করেছে, গড় কত, রেকর্ডে কার নাম কতবার এসেছে, এই হিসাবের ভিড়ে অনেক সময় মানুষগুলোকে ভুলে যায়। অথচ আজকের বাংলাদেশ ক্রিকেট যে জায়গায় দাঁড়িয়ে তার ভিতটা তৈরি করেছিলেন এমন এক সময়ে যখন জেতার চেয়ে টিকে থাকার লড়াইটাই ছিল বড় সাফল্য। সেই সময়ের ক্রিকেটাররাই ছিলেন পথপ্রদর্শক, আর পাইলট ছিলেন তাদের অন্যতম মুখ। বাংলাদেশের ইতিহাসের সেরা 10 ক্রিকেটারের নাম বলতে বললে পাইলটের নাম হয়তো প্রথম সারিতে আসবে না, সেটাই স্বাভাবিক। 44টি টেস্টে 1409 রান কিংবা 126টি ওয়ানডেতে 1818 রান, এই সংখ্যাগুলো দিয়ে তাকে সর্বকালের সেরাদের কাতারে রাখা কঠিন। কিন্তু ক্রিকেটকে যদি কেবল সংখ্যার খাতায় বিচার করা হয় তাহলে ইতিহাসের বড় একটা অংশ অদৃশ্য হয়ে যায়। পাইলটকে বুঝতে হলে সময়টা বুঝতে হয়, প্রেক্ষাপটটা বুঝতে হয়। খালেদ মাসুদ পাইলটের সবচেয়ে বড় পরিচয় ছিল তার মানসিকতা। তিনি ছিলেন পুরোপুরি দলকেন্দ্রিক এক ক্রিকেটার। 2007 সালে মাত্র 30 বছর বয়সে নিজের জায়গা ছেড়ে মুশফিকুর রহিমকে খেলতে দেওয়া, এই সিদ্ধান্তটা আজও অবিশ্বাস্য মনে হয় অনেকের কাছেই। শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচটা বাঁচাতে তিনি বুঝিয়েছিলেন দলের মধ্যকার এমন একজন ব্যাটার তিনি, যে বেশি সময় উইকেটে থাকতে পারবে। নিজের ভবিষ্যৎ, নিজের ক্যারিয়ার নয়, দলের প্রয়োজনটাই ছিল তার কাছে মুখ্য। সেই ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ 62 রানে অল আউট হলেও দ্বিতীয় ইনিংসে যে লড়াইটা দেখা গিয়েছিল তার পেছনে এই সিদ্ধান্তের বড় ভূমিকা ছিল। এই মানসিকতা শুধু মাঠে নয়, নেতৃত্বের প্রশ্ন ছিল স্পষ্ট। 2001 সালে সিরিজের মাঝপথে দুর্জয়ের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে পাইলটকে দেওয়ার পরিকল্পনা হয়। পাইলট তখন নিজেই বলেন, সিরিজটা দুর্জয়কে শেষ করতে দেওয়া হোক, মাঝপথে কাউকে সরিয়ে দেওয়া অসম্মানজনক। পরে দায়িত্ব দিলে তিনি খুশি হবেন। খুব কম ক্রিকেটারই এসব নৈতিক অবস্থান নিতে পারেন। 2003 বিশ্বকাপের পর আবার যখন সুজনকে সরিয়ে তাকে অধিনায়ক করার কথা ওঠে তখনও তিনি স্পষ্টভাবে না বলেন। নিজের সতীর্থদের অসম্মান হয় এমন কিছু থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন বারবার। উইকেটের পেছনে খালেদ মাসুদ পাইলট ছিলেন এক নীরব নিশ্চয়তা। আজ আমরা আধুনিক কিপারদের দ্রুত স্টাম্পিং, ক্যাচিং, হাইলাইটে দেখি, কিন্তু তখনকার দিনে যখন বাংলাদেশ খুব কম উইকেট পেত, পাইলটের প্রতিটি ডিসমিসালই ছিল গুরুত্বপূর্ণ। প্রতি ইনিংসে তার ডিসমিসাল রেশিও ছিল 1.139। সেই সময় ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কাও নিয়মিত ও নির্ভরযোগ্য কিপারের অভাব ছিল। সেই প্রেক্ষাপটে পাইলটকে এশিয়ার সেরা কিপারদের একজন হিসেবে ধরা হতো। উইকেট কিপিং তখন ছিল তার প্রতিশব্দ। পারফরমেন্সের জায়গায় এলেই পাইলটের গল্প আরও গভীর হয়। 1947 আইসিসি ট্রফি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক নতুন মোড় এনে দেয়। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে সেমিফাইনাল যেতে ছিল বাধ্যতামূলক। সেই সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে তার 70 রান শুধু একটি ইনিংস ছিল না, ছিল একটি জাতির স্বপ্ন বাঁচিয়ে রাখা। এরপর ফাইনালে শেষ ওভারে 1 উইকেট হাতে রেখে প্রথম বলেই মার্টিন সুজির বলে ছক্কা। এই মুহূর্তটা আজও বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে আবেগী স্মৃতিগুলোর একটি। সেই জয়ের পরই বাংলাদেশের টেস্ট স্ট্যাটাসের দাবি আরও জোরালো হয়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের প্রথম ড্র করা টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে 8 নম্বরে নেমে তার অপরাজিত সেঞ্চুরি ছিল নিখাদ লড়াইয়ের প্রতিচ্ছবি। 79 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর দলকে 171 পর্যন্ত টেনে নেওয়া সহজ ছিল না। ম্যাচ বাঁচানোর সেই ইনিংস আজও প্রমাণ করে চাপের মুহূর্তে তিনি কতটা দায়িত্ব নিতে পারতেন। মজার ব্যাপার হলো তিনি কখনও আন্তর্জাতিক ম্যাচ সেরা হননি, অথচ সিরিজ সেরা হয়েছেন। 2002 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফরমেন্সের সুবাদে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সিরিজ সেরা হওয়ার কৃতিত্ব তার নামেই লেখা আছে। খালেদ মাসুদ পাইলট হয়তো পরিসংখ্যানের নায়ক নন, টেকনিকের পাঠ্য বইও নন, কিন্তু তিনি বাংলাদেশের ক্রিকেটের শিকড়ের একজন গুরুত্বপূর্ণ অংশ। ইতিহাসের সেরা 10-এ তাকে রাখবেন কিনা সেটা আপনার পছন্দ, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের গল্প লিখতে গেলে পাইলটকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আজ বাংলাদেশের খালেদ মাসুদ পাইলট পা দিলেন 50-এ। শুভ জন্মদিন পাইলট। আলু আসিফ তালুকদার, অন ফিল্ড।